Sarah, are you happy? No. Oh, good. Please move. খুশিতে মাথায় ফুল গজিয়ে গিয়েছে। বাংলাদেশে যাচ্ছি। I'm so happy. Sarah is so happy. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি, দেখতেই পেয়েছেন। আসলে হঠাৎ করেই সব কিছু হয়ে গিয়েছে। পাসপোর্টটা পেয়েছি যেদিন, সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি, আমার এক্সাইটমেন্ট শেয়ার করেছি। তো এটা ছিল 27 তারিখ। 27 তারিখ 11:45 আমার ফ্লাইট ছিল। তো পাসপোর্টটা পেয়েছিলাম আমি গত সপ্তাহের বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে পাসপোর্টটা পাওয়ার পরে শনিবারে আমার টিকিট করা হয়। আর এত তাড়াতাড়ি সব কিছু করার একটাই কারণ ছিল, যেহেতু আমি আর সারা আসছি একা, আমার হাজব্যান্ড বা সারা ড্যাডি আসছে না। তো সেক্ষেত্রে আমার রিলেটিভস আসছিল এই ডেটে। তো সেক্ষেত্রে ওর সঙ্গে আসার জন্যে আমার পাসপোর্টের পাওয়ার পরই এখানে আসার জন্য টিকিটটা কাটা হয়ে গিয়েছিল। তো আর যাতে পাসপোর্ট তাড়াতাড়ি পায় সেটার জন্য আমি অপেক্ষা করছিলাম, অনেক বেশি এক্সাইটেড বলেছিলাম, অনেক বেশি খুশি বলেছিলাম। তো এইটাই ছিল সেই কারণ, যাতে এই ডেটে আমি আমার সেই রিলেটিভসের সঙ্গে একসাথে আসতে পারি। তো অবশেষে সব রকম চাওয়া পাওয়াই আল্লাহ পূরণ করে দিয়েছে, এজন্য আসলে অনেক বেশি খুশি লাগছে। তো 27 তারিখ সন্ধ্যাবেলা 7টা সাড়ে 7টার দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। 11:45 আমাদের ফ্লাইটটা ছিল। তো সেক্ষেত্রে সারা ড্যাডি আমাদের 7টা সাড়ে 7টার মধ্যেই এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিল। আমরা মোটামুটি অনেকটা সময় হাতে রেখে এয়ারপোর্টে পৌঁছেছি। তো এয়ারপোর্টে পৌঁছানোর পরে চেক ইনের পরে আমাদের অনেকটা সময় ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করতে হয়েছে। তো যেহেতু একটা খুশির মুহূর্ত, বাংলাদেশে যাচ্ছি 4.5 বছর পরে, সারাকে নিয়ে প্রথম, সব দিক থেকে অনেক বেশি খুশি, এক্সাইটমেন্ট। তো ওয়েটিংটা আর ওই রকমভাবে বদার করে নাই। তো আমরা চলে আসছি এয়ারপোর্টে JFK-তে। তো এয়ারপোর্টে আসার পরে চেক ইনের আগ পর্যন্ত আমি আর শ্যুট করি নাই, যেহেতু সারা ড্যাডি ছিল। তো সে সব ক্ষেত্রেই এই বিষয়গুলোতে একটু বেশি ভয় পায়। এয়ারপোর্টের ভেতরে শ্যুট করা আসলে ঠিক না, ক্যামেরাতে দেখে ওরা সবসময়। তো সেক্ষেত্রে আমি আর শ্যুট করিনি। তো চেক ইনের পরে যখন আমরা ওয়েটিং লাউঞ্জে ছিলাম, ওই সময়টাতে কিছুটা শ্যুট করেছি। তো এটা ছিল আমাদের ওয়েটিং লাউঞ্জ। অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, মোটামুটি 3 ঘন্টার মতো এখানে বসেছিলাম। তো বসে থাকতেই হয়, সবাই দেখছেন বসেই আছে। আর এয়ারপোর্টের ভেতরে যেরকমটা হয় সচরাচর সেরকমই, বাট কিছুটা ছোট বড়োর ব্যাপার থাকে, উন্নত অনুন্নতর বিষয় থাকে। তো আমেরিকার এয়ারপোর্ট জন এফ কেনেডি, এটা তো অনেক বড়, অনেকগুলো টার্মিনাল। তো সেক্ষেত্রে এটা অনেকটাই বড়। আমাদের টার্মিনাল ছিল 4A। আর আমাদের টিকিটটা কাটা ছিল আসলে এমিরেটসের ট্রানজিট দুবাইতে। দুবাইয়ের এয়ারপোর্টটাও আরও অনেক বড় এবং এটার থেকে দেখতে আরও সুন্দর। তো এই যে চেয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হুইল চেয়ার। যারা চেয়ারে যাওয়া আসা করে তাদের কোনো রকম হেডেক নিতে হয় না, জাস্ট চেয়ারে এসে বসলেই সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো সারা এখানে অনেক হ্যাপি। প্রথমে ভেবেছিলাম ও আসলে এত বড় জার্নিতে একা একা অনেক বেশি আমাকে হার্ড টাইম দেবে, বাট কোনো রকম ঝামেলাই করেনি। লক্ষ্মী আমার একেবারেই সুন্দরভাবে পুরোটা সময় ঠিকঠাকভাবে ছিল। লাস্টের দিকে যদিও একটু বিরক্ত ছিল, তো এটা খুবই স্বাভাবিক। ছোট একটা মানুষ, এরকম 22-23 ঘন্টার একটা জার্নি, একটু বিরক্ত হবে, এটা খুবই স্বাভাবিক। তো সেটা একেবারেই লাস্টের দিকে ছিল। তো ওটুকুন কোনো প্রবলেম হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। তো আমাদের অপেক্ষার সময়টা শেষ। আমরা এখন প্লেনের মধ্যে যাওয়ার জন্য হাঁটছি এখন। তো সামনে অনেক মানুষ, আমি ভয়ে ভয়ে একটু একটু করে শ্যুট করেছি। কখন কে কি বলে সেটা একটা বিষয় থাকেই। তো প্লেনের মধ্যে চলেও আসছি। আমাদের প্লেনটা অনেক বড় ছিল, আর আল্লাহর অশেষ রহমত যে আমরা একেবারেই সামনের দিকে সিটটা পেয়েছি। এই প্লেনটা ছিল 3 ফ্লোরের, তো আমরা 2nd ফ্লোরে ছিলাম, আর একেবারেই সামনের দিকে বললামই। তো যার কারণে কোনো রকম কোনো অসুবিধাই হয়নি, আমরা একেবারেই
খুবই সুন্দরভাবে যেতে পেরেছি। তো প্লেনটা এখন ছেড়ে দিয়েছে, এখন রানওয়ের দিকে যাচ্ছে। তো এই মুহূর্তগুলোতে ভেবেছিলাম সারা একটু ভয় পাবে বা বুঝতে পারবে, ও কিছুই বোঝে নাই। প্লেনটা ওপরে ওঠার সময় যে একটা ঝাঁকি লাগে, তখন আসলে বোঝা যায় যে প্লেনটা উপরে উঠছে বা কিছু একটা হচ্ছে। প্রথম যারা যায় তাদের কাছ থেকে বিষয়টা অনেক, আমারও প্রথম টাইম একটু ভয় লেগেছিল। তো সেক্ষেত্রে ভেবেছিলাম সারা হয়তো একটু ভয় পাবে বা আমাকে ধরে বসতে চাইবে বা এরকম কিছু একটা হবে। তো সে কিছুই বুঝতে পারে নাই, আর বোঝার মতো ছিলও না বিষয়টা, যেহেতু প্লেনটা অনেক বড় ছিল আর আমরা সামনের দিকটাতে ছিলাম। তো এরকম কোনো কিছুই আসলে বোঝাও যায়নি। আর প্লেনটা উপরে উঠেও গেছে, দেখতেই পাচ্ছেন ওপর থেকে নিচের যে দৃশ্যটা, রাতের বেলা সেহেতু লাইটগুলো দেখা যাচ্ছে। তো সামনাসামনি আরও বেশি ভালো দেখা যাচ্ছিল, ক্যামেরাতে অতটা ভালো আসে নাই। তো এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। তো প্লেনটা ওঠার পরে ওরা আসলে খাবারটা দেওয়া শুরু করে, রাতের যে ডিনার সেটা। তো ডিনারের জন্য ওয়েট করছিলাম, অনেকক্ষণ বাসা থেকে বের হয়েছি, খাওয়া হয়নি এর মধ্যে। তো ডিনার দেওয়ার আগে ওরা মেনুটা দিয়ে যায়। মেনুটা দেখে খুবই ভালো লাগছিল যে বারবিকিউ চিকেন দিবে, মেন কোর্স যেটা। তো ওয়েট করলাম খাওয়ার জন্য। তো খাওয়া আসার পরে যেটা হলো সেটা খুবই খারাপ হলো। আসলে মেন কোর্সটা ছিল ওই চিকেন বারবিকিউই, সাথে স্পিনাশের একটা রেসিপি আর ম্যাশ পটেটো। আর বারবিকিউ চিকেনের টেস্টটা ছিল এরকম একেবারেই মিষ্টি, মনে হচ্ছিল গুড়ের মধ্যে কিছু সস টস দিয়ে বা কিছু মশলা দিয়ে একটা খাবার বানিয়ে রেখেছে। এটা খুবই পচা ছিল, খাওয়াই যায়নি। তো আমি সালাদটা দেখেছেন, সালাদটা খেয়েছিলাম শুধু ডিনারে। আর ডিনার করার পরেই আমরা একটা লম্বা ঘুম দিয়েছি। সারা তো মোটামুটি 9 থেকে 10 ঘন্টার মতো ঘুমিয়েছিল, আর আমি 5-6 ঘন্টা। তো ঘুম শেষের পরে আমাদের ব্রেকফাস্ট চলে আসে, আর ব্রেকফাস্টটা মোটামুটি ছিল, খাওয়া গেছে। এত বেশি খিদা ছিল, তো সেক্ষেত্রে যেটা দিয়েছে সেটাই খেয়ে ফেলেছি, কোনো প্রবলেম হয়নি খেতে। তো এটা সামনে দেখতেই পাচ্ছেন, ডিম ছিল ইয়ালো যেটা, সেটা ডিম, পাশে পটেটো আর মাশরুম আর ডালটা আমি যদিও খাইনি, তবে ডিমটা মোটামুটি ছিল। আর এই তো সারা খাবারের সামনে এখন বসা। তো যদিও ও আমেরিকাতে বর্ন, তারপরে ওর খাওয়া দাওয়া পুরোই একেবারে বাঙালিদের মতোই। আমরা যেগুলো খাই ওকেও সেগুলো খাওয়ানো হয়। তো অনেকে চেষ্টা করে বা অনেকের বাচ্চাই খায় সব ধরনের খাবার বা যেখানে থাকে সেখানকার খাবার। আমার মেয়ে একেবারেই সেরকমটা হয়নি, ও একটু ঝাল দিয়ে বাঙালিরা যেসব খাবার খায় সেগুলো খেতেই বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে ওর আসলে এই খাবারগুলো একেবারেই খাওয়া হয়নি। আমি যে খাবারগুলো ওর জন্য নিয়ে গিয়েছিলাম সেগুলো একটু একটু করে খেয়েছে। আর খাওয়া দাওয়া শেষে একটা সিনেমা দেখার ট্রাই করলাম, বাট দেখতে পারিনি। একে তো বলিউড, তারপরে এত বেশি বড় জার্নির পরে এসব আসলে ভালো লাগছিল না। ইতিমধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে গিয়েছে, বাট কিছুই করার ছিল না। টাইমটা পাস করার জন্য কিছু না কিছু করতেই হয়েছে। আর ঘুমের যে টাইমটা ওটা তো ঘুমেই কাটিয়ে দিয়েছি। আর সারার মতো খুবই মজা করছিল। তো আমাদের প্লেনটা এখন ল্যান্ড করছে, আমরা দুবাইতেও তখন রাত ছিল। তো এই তো দুবাই এয়ারপোর্টটা, আমরা এখন ওয়েটিং জোন যেটা সেখানে যাচ্ছি। দুবাই এয়ারপোর্টটা বললাম একটু আগে, অনেক বড় এবং সুন্দর। যদিও আমি সব জায়গাতে যেতে পারিনি, সারা ছোট মানুষ, ওকে নিয়ে যাওয়া যায়নি ওইভাবে। আর সাথে হাজব্যান্ড থাকলে সেটা একটা কথা ছিল, হয়তো ওর কাছে রেখে বা একসাথে যেতে পারতাম, কিন্তু যাওয়া হয়নি আসলে। তো আমরা এখান দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা দিয়ে দেখলাম শক্তি কাপুরকে। আমি ওইভাবে দেখিনি, আমার সাথে যে ছিল সে আমাকে দেখে বললো দেখেন এনাকে চিনতে পারছেন কিনা। তো আমি সাইড থেকে একটু দেখলাম জাস্ট পাস করার সময়। তো এই তো এয়ারপোর্টটা দুবাইতে যেটা। তো দুবাই এয়ারপোর্টে এসে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, 5 ঘন্টার ট্রানজিট ছিল।
5 ঘন্টা ট্রানজিট তো ছিলই, তারপরে আবার প্লেন লেট ছিল 1 ঘন্টা। তো এখানে আসার পরে মানে 15 ঘন্টা মোটামুটি 12 ঘন্টার জার্নি, আবার আরও 3-4 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে বসে থাকা। তো সেই সব সময়টা পার করে এখানে এসে আবার 5 ঘন্টা বসে থাকতে হবে জাস্ট প্লেনের জন্য। তো এইটা আসলে অনেক কষ্টের, তো কিছুই করার নাই। আর এয়ারপোর্টের এই ইন্টেরিয়রটা দেখে আমার সাথে যে ছিল সে বারবার আমাকে বলছিল, দেখেন রিমি আপা, আমরা কেমন বাঁশঝড়ের তলায় চলে আসছি। তো বাঁশঝড়ের তলার মতোই লাগছিল, কারণ এখানে যে শেডের আলোটা পড়ছিল, তো সেক্ষেত্রে মনে হচ্ছিল আমরা সেরকম বাঁশঝড়ের নিজেই চলে আসছি। যদিও ফানি বিষয়টা, তো সত্যি সত্যি সেটাই মনে হচ্ছিল। তো এই বসার জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই একটু শ্যুট করলাম। আর সারা এখানে খুবই মজা করছিল। এই গাছটা আর্টিফিশিয়াল, খুবই ভালো লাগছিল দেখে। দুবাইয়ের আসলে সব কিছুই অনেক সুন্দর। এয়ারপোর্টের ভেতরে সব সিস্টেমগুলোই অনেক বেশি উন্নত আর নতুন। তো প্রথমবার আমি কাতার দিয়ে আমেরিকাতে গিয়েছিলাম। কাতারটাও অনেক সুন্দর এবং নতুন ঝকঝকে। কাতারে আমাদের ট্রানজিট ছিল 10 ঘন্টার, তো সেক্ষেত্রে আমরা হোটেল পেয়েছিলাম। আর কাতারের শহরটাও দেখা হয়েছিল, অনেক সুন্দর। আর তারপরে 2বার আমরা কুয়েত দিয়ে যাওয়া আশা করেছি, বাট কুয়েতটা একেবারেই ছোট আর সেরকম কিছু না। আর এই তো এবার দুবাই দিয়ে, অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। তো সারাকে দেখতেই পাচ্ছেন বড় একটা এলইডির সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে অনেকগুলোই ছবি তুলেছে, আরও খুব পছন্দ করছিল এই জায়গাটা। তো এখানে আসার পরে সারা একটা ফ্রেন্ড জোগাড় করে ফেলেছে এবং তার সাথে অনেকক্ষণ ধরে ও খেলছিল। তো ওয়েটিংয়ের ওই টাইমটা ও মোটামুটি পুরো সময়টাই ও ওর সাথে খেলেছে। তো খাবারও শেয়ার করেছে দেখলাম। ও সারা ফ্রেন্ডকে চিপস দিয়েছে, ফ্রেন্ড সারাকে ম্যাকডোনাল্ড থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসে দিয়েছে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে চেক ইনের পরে আবার এখানে বসে ওয়েট করতে হয়েছে প্রায় 1 ঘন্টার মতো। আর এখন আমরা প্লেনের মধ্যে। প্লেনে আসার পরে আরও 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কারণ বললাম প্লেন লেট ছিল। আমাদের প্লেনটা ছাড়ার কথা ছিল 1:45-এ আর ছেড়েছে 2:45-এ। তো প্লেনের মধ্যে এসে আবার ওয়েট করা, এটা আরও বেশি বোরিং ছিল। আর কারণ স্পেস একেবারেই কম থাকে প্লেনের মধ্যে। তো দুবাই থেকে প্লেনের মধ্যে দেখলাম ওরা বাচ্চাদের জন্য এই যে কালার করার ব্যবস্থা রেখেছিল, এটা ভালো ছিল। সেটাতে ও অনেকটা সময় পার করতে পেরেছে কালার করে। আর এই তো প্লেনটা ছাড়ার পরে আমাদের খাবারটা চলে আসলো। এটা ছিল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে 2 ধরনের মেনু ছিল। তো মেনু কার্ড তো ওরা আগে দিয়ে দেয়। মেনু কার্ড দেখে খুবই ভালো লেগেছিল। মেনুতে বাংলাতে লেখা ছিল এক কথা, আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে সবই বাংলা রেসিপি। তো দেখে আমার চোখ একেবারে জল জল করছিল। তো আমার সাথে যে ছিল সে বলছিল, রিমি আপা এটা লেখাই আছে, এটা খেতে দিবে না, আপনি চিন্তা করেন না। তো আমি এক প্রকার আশাতেই ছিলাম, এবং খাবার দেওয়ার সময় যে গন্ধটা আসে তো সেটা দেখে খুবই ভালো লাগছিল। তো আমি ওয়েট করছিলাম খাওয়ার জন্য, কখন দিবে। তো 2 ধরনের মেনুই আমি খেয়েছি, কারণ সারার জন্য একটা নিয়েছিলাম, আমার জন্য একটা নিয়েছিলাম। তো সেক্ষেত্রে 2টাই খেতে পেরেছি। আর সারাও খেয়েছে এই খাবারটা। আর এই তো আমরা মোটামুটি ভোরের সময় এই যেটা দেখালাম আকাশটা, খুবই ভালো লাগছিল, মেঘের ওপরে মেঘ। আর এখন যেটা দেখা যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর বুঝতেও পারছেন। এই সময়টা মোটামুটি কত ছিল, 8টা 8:30টার মতো। তো চলে আসছি নিজেদের গন্তব্যে, যে গন্তব্যের জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম। এত বেশি ভালো লাগছিল, এই ভালো লাগাটা আসলে ওইভাবে বলে বোঝানো যায় না। নিজের দেশ, নিজের মাটি, খুবই ভালো লাগার একটা বিষয় এই মুহূর্তটা আসলে। তো এই তো আমরা প্লেন থেকে চলে আসছি, নেমে তারপরে ইমিগ্রেশন পার হয়ে আসছি। এখন লাগেজের জন্য ওয়েট করছিলাম। তো
তো সারা এই সময়টা একটু বিরক্ত ছিল, যদিও এখন দেখা যাচ্ছে না বিরক্তিটা, বাট ছিল। ও খুবই কান্নাকাটি করছিল ইমিগ্রেশনের সময়। কান্নাকাটি করার কারণ তার ফ্রেন্ডটা তাকে ছেড়ে চলে যাচ্ছে, এটার জন্য সে খুব কান্নাকাটি করছিল। মানে সে ফ্রেন্ডের সঙ্গে চলে যাবে। অদ্ভুত ছোট মানুষ যাকে বলে। তো লাগেজগুলো আমরা এখান থেকে নিয়েছি। আমার জন্য হাজব্যান্ড ব্যবস্থা করেছে আর কি। হাজব্যান্ডের ভাইকে বলেছিল, ভাই মানে আমার ভাসুর যে, সে বাইরে থেকে একজনকে রেডি করে রেখেছিল, সেই লাগেজগুলো কালেক্ট করে দিয়েছে। তো এই তো সারা, এই শ্যুটটা সারার মামা করেছে। তো আমরা চলে আসছি এখন গাড়ির মধ্যে। এই তো ঢাকা শহর। তো এই তো চলে আসলাম বাংলাদেশে হুট করে। এর আগের ভিডিওতে দেখিয়েছি আমেরিকার মিনি বাংলাদেশ, এখন সত্যি সত্যি বাংলাদেশে। তো এখানে আসার পরে নানান রকম প্রবলেম হচ্ছে, ঘুমের প্রবলেম, জেট ল্যাকিং তো থাকেই, তো ভয়েসে একটু প্রবলেম হচ্ছে। আর চারপাশে অনেক বেশি নয়েজ, জানালা দরজা সব বন্ধ করে দিয়েও আসলে মেকআপ করা যাচ্ছে না। তো এগুলো একটু ইগনোর করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।